দেশের ৭০% এলপিজি স্টেশন কোনো না কোনো সনদ জটিলতায় ভুগছে। ব্যবসা সহজ করতে সরকারের সুনজর চান উদ্যোক্তারা। বিইআরসি বলছে, নিরাপত্তা সবার আগে। আসছে বাজেটে মোটরসাইকেল মালিকদের অগ্রিম করের আওতায় আনা পরিকল্পনা করছে সরকার। এতে চাপে পড়বে রাইড শেয়ার চালক ও নিম্ন মধ্যবিত্তরা। লাইসেন্স পাওয়ার জটিলতা আর কঠিন নীতিমালার কারণে দেশে এলপিজি স্টেশন পরিচালনায় ভোগান্তি পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। আর এই কারণে অনেকের ইচ্ছে থাকার পরেও আসতে পারছেন না এই ব্যবসায়। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে উদ্যোক্তাদের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়। তবে এ সময় বিইআরসির চেয়ারম্যান বলেন, এলপিজি ব্যবহারে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সিলিন্ডার ইউজ করি, দেশে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি বা অটো গ্যাসের ব্যবহার বাড়লেও এর স্টেশন স্থাপন ও পরিচালনায় নানা ভোগান্তি পোহাতে হয় উদ্যোক্তাদের। এ সংক্রান্ত ব্যবসায়ীদের সংগঠনের অভিযোগ, দেশের প্রায় ৭০% অটো গ্যাস স্টেশনেরই লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে। আমাদের মেন ফোকাসটা কোথায়? দ্যাট ইজ পুয়ার কমপ্লায়েন্স, পুয়ার অ্যাক্সেসরিজ। সেটা যদি আমরা এনশিওর করতে পারি, অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকখানি কমে যায়। ব্যবসায়ীদের দাবি, একটি স্টেশনের অনুমোদনের জন্য বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ একাধিক দপ্তরে যেতে হয়। এতে সময় ও খরচ দুইই বাড়ছে। মোটিভেট করতে পারেন, আপনি দেখবেন ব্যবসা সহজ করতে তাই নীতিমালা সংশোধন, ওয়ান স্টপ সার্ভিস চালু সহ অপারেটরদের মধ্যে সহজে এলপিজি সরবরাহ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। সেফটি কনসার্ন সেই ইস্যুটাও কিন্তু বেড়েছে। ইকুইপমেন্ট হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, বটলিং, এভরি ওয়েতেই আমরা সেই জায়গাগুলোতে বেড়েছে। এ সময় বিইআরসির চেয়ারম্যান বলেন, এলপিজি ব্যবহারে সবার আগে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিতে হবে। এলপিজি যে ভালো একটা বিকল্প, এই জন্য এটা দৃষ্টি আকর্ষণ করতেছে এবং এটার গ্রোথ, যেটা বলি আমরা বাণিজ্যের যে গ্রোথ, ব্যবসার গ্রোথ ইজ ভেরি গুড। এখানে যেহেতু ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই সেফটি শুড বি ফার্স্ট কনসার্ন। এ সংক্রান্ত নীতিমালা সংশোধনের আগে অংশীজনদের পরামর্শ নেয়ার তাগিদও দেন আলোচকরা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আসছে বাজেট বড় দুঃসংবাদ হয়ে আসছে বাইকারদের জন্য। প্রথমবারের মতো মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চাপে পড়বেন রাইড শেয়ার চালক ও নিম্ন মধ্যবিত্তরা। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে আছে মতপার্থক্য। তবে সরকারের করের আওতা ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য পূরণে সবার আগে তথ্য উপাত্তের সঠিক হিসেব নিশ্চিতের তাগিদ তাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেল অর্ধ কোটির কাছাকাছি। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে বাণিজ্যিক পরিসরে গত কয়েক বছরে ব্যবহার বেড়েছে এই দুই চাকার বাহনের। তবে আসছে বাজেটে মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার কথা ভাবছে সরকার। ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আগাম আয়কর গুনতে হতে পারে। সরকারের এমন সিদ্ধান্তকে জুলুম বলে মনে করছেন ব্যবহারকারীরা। সরকার ট্যাক্স বসাইতেছে, ট্যাক্স বসানো মানে আমাদের জুলুম করা। যখন মোটরসাইকেল কিনছি তখনও ট্যাক্স দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স করছি ট্যাক্স দিচ্ছি, নাম্বার প্লেট করছি ট্যাক্স দিচ্ছি, তারপরে আবার বাড়তি ট্যাক্স, এটা আমাদের উপর জুলুমই হচ্ছে। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, এক দশকে মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ বেড়েছে। নতুন করে কর আরোপ করা হলে কমতে পারে বিনিয়োগ, একই সাথে কর্মসংস্থানও। বিগত মাসে নর্মাল সেলের তুলনায় প্রায় 50% সেল ড্রপ করেছে। সরকারকে অবশ্যই চলার জন্য কর দরকার, কারণ তাকেও খরচ চালানোর জন্য কর আরোপ করতে হবে। তবে কর আরোপ করার জন্য অনেকগুলো সেক্টর তো এখনও আনটাচ রয়ে গেছে, যেটা সরকার নিজেই জানে। বাইকারদেরকে দিতে পারে, কিন্তু সেটা একটা সহনীয় পর্যায়ে, এবং 150 সিসি পর্যন্ত বোধহয় অ্যাভয়েড করে চিন্তা করতে পারে। কর আদায়ের স্বচ্ছতা নিশ্চিতে সরকারের তথ্য ভান্ডার আরও বিস্তৃত করার পরামর্শ অর্থনীতিবিদের। রাষ্ট্রেও যাদের কাছে যে ধরনের সম্পদ রয়েছে, যারা যে ধরনের ব্যবসা করে, তাদের সঠিক তথ্য হিসাব নেয়া। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের কি সেই তথ্য রয়েছে? যত মোটরসাইকেল ওনার, তাদের কি সঠিক তথ্য আছে? তাদের হাউসহোল্ড লেভেলে যে ইনফরমেশন দরকার,
অ্যাসেটের যে ইনফরমেশন দরকার, ইনকামের আয়ের যে ইনফরমেশন দরকার, সেটা কি রাষ্ট্রের আছে? রাজস্ব বাড়াতে করমুক্ত থাকা অন্য খাতগুলোর দিকেও নজর দেওয়ার পরামর্শ এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের। 5 বছর তারা ক্ষমতায় ইনশাল্লাহ থাকবে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যে এবারে যে অনেক কিছু করতে হবে নট নেসেসারি। হ্যাঁ, নতুন কিছু করতে গেলে সেটা ধীরে স্থির ভাবে। মোটরসাইকেলের ব্যাপারটা একটু চিন্তার বিষয়, যে এইটা কতটা আপনি তাদের ট্যাক্সেবল ইনকাম কতটা, এবং যেটা যদি করতেও হয় তাহলে ওই প্রিজাম্পটিভ ট্যাক্সের যে ধারণাটা দিলাম ওইভাবে যেতে হবে। সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। রিফাত ইসলামা, ডিবিসি নিউজ, ঢাকা। আসছে কোরবানি ঈদে চামড়া ব্যবস্থাপনায় জিরো ওয়েস্ট ধারণা নিয়ে এগোচ্ছে শিল্প মন্ত্রণালয়। রবিবার চামড়া শিল্প টাস্কফোর্সের সভায় এমন পরিকল্পনার কথা জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী বলেন, চামড়া শিল্পকে টেকসই রূপ দিতে সাভারে পরিবেশ বান্ধব কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি আধুনিকায়নের পরিকল্পনা করছে সরকার। এতে করে আন্তর্জাতিক সনদ পাওয়ার পথও উন্মোচিত হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। এ সময় তিনি জানান, পশু জবাই থেকে চামড়া বাজারজাতকরণ পুরো প্রক্রিয়াকেই একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। ঈদের পরপরই অ্যাকশন ভিত্তিক কার্যক্রম শুরু হবে বলেও জানান মন্ত্রী। টাস্কফোর্সের সভায় জিরো ওয়েস্ট ধারণার উপর গুরুত্ব দিয়ে পশু চর্বি বা অ্যানিমেল ফ্যাট সাবান বা শিল্প কেমিক্যাল তৈরির মূল্যবান কাঁচামাল হতে পারে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি আরও কর্মসংস্থান বাড়ানো সম্ভব বলেও জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী। কাগজে কলমে বাজার দরের চেয়ে কম মুনাফা দেখিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে অর্থ এফডিআর করা হয়। কারসাজি করে আড়াল করা 1 থেকে 3.5% মুনাফার টাকা কার পকেটে গেছে তার নেই কোনো হদিস। আর এতে করে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 550 কোটি টাকা। এমন জালিয়াতি হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিতে। প্রতিষ্ঠানটি 3 বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের অর্থ তসরুফের সত্যতা মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। প্রথমবারের মতো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কম মুনাফায় করা এফডিআর কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত অংশীদারি ব্যাংকে 2022-2023 অর্থবছরে পদ্মা অয়েলের তুলনায় গড়ে 1 থেকে 1.5% কম মুনাফায় এফডিআর করা হয় বিপিসির 6,857 কোটি টাকা। একই বছরের পদ্মা অয়েলের বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআর এর মুনাফা ধরা হয় 6 থেকে 8%। 2022-2023 অর্থবছরে বিপিসি এফডিআর এর বিপরীতে প্রায় 95 কোটি টাকা কম মুনাফা করেছে। 2023-2024 অর্থ বছরে 7,648 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে বিপিসি। এতে 2,132 কোটি টাকা 7 থেকে 9% হিসাবে এবং 5,516 কোটি টাকা রাখা হয় 6.50% থেকে 7.50% মুনাফায়। একই বছর পদ্মা অয়েলের এফডিআর এর মুনাফা ছিল 9.75 থেকে 11.50%। এক্ষেত্রে প্রায় 256 কোটি টাকা কম মুনাফা করে বিপিসি। সবশেষ 2024-2025 অর্থ বছরে 1,828 কোটি টাকা 10.50 থেকে 12% এবং 5,834 কোটি টাকা 6.50 থেকে 7.50% মুনাফায় এফডিআর করা হয়। একই অর্থ বছরে পদ্মা অয়েলের করা এফডিআর এর বিপরীতে মুনাফা ধরা হয় 11% থেকে 12.50%। এতে প্রায় 184 কোটি টাকা কম মুনাফা করে বিপিসি। 3 অর্থ বছরের টাকা হিসেব করলে দেখা যায় প্রায় 550 কোটি টাকার বেশি মুনাফা হারিয়েছে বিপিসি। এর পরে ডাইরেক্টর আছে না, ডাইরেক্টরের পরে চেয়ারম্যান আছে না, আমি তো মাঝামাঝি, এটার জন্য ফান্ড সেকশন বলে, এটা আলাদা, ওখানে ওটা দেখবে তো দেখা। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপিসির চেয়ারম্যান ছিলেন এবিএম আজাদ। চাকরি থেকে অবসরের পর বর্তমানে অবস্থান করছেন বিদেশে। 2024 সালের এপ্রিলে যোগ দেন আমিনুল আহসান। সম্প্রতি ওই কর্মকর্তাকে ওএসডি করা হয়। আমি যে প্রসেসে ওয়ান অফ দি পার্ট, এটা কোনো ব্যক্তি যে সিদ্ধান্ত হওয়ার, এটা আমি দেখলে পরে হয়তো বলতে পারবো। ওই সম্পর্কারীও তো 2-3-4 বছর আগে মেমোরাইজ করা তো সম্ভব। নতুন করে এফডিআর কোনো এফডিআর করা যায় বলছি।
অনেক আসছে প্রচুর, এটা নিয়ে আমি খুব চাপে ছিলাম, বাট আমি স্ট্রিক্ট ছিলাম যে আমি যে আমি করবো না। বিষয়টি জানেন না বিপিসির চেয়ারম্যান, তবে খতিয়ে দেখবেন বলে জানান। আমি দেখব, তবে এটুকু জেনে রেখেন যে সরকারি ব্যাংকের ক্ষেত্রে রেট কম হয়, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে রেট বেশি হয়। কম মুনাফায় কেন এফডিআর করা হয়েছিল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। কম রেটে করার অর্থ টাকাটা ভাগাভাগি করেছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের বাজারে অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। রবিবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 142 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 85 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা 80 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 31 টাকা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 32 টাকা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুরি ডলার বিক্রি 98 টাকা ও ক্রয় মূল্য 94 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 30 পয়সা দরে, আর ব্যাংক বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 45 পয়সা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ব বাজারে আজ স্বর্ণের দাম কমেছে। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,547.89 দরে, আর প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $75.74 দরে। কমতির দিকে ইস্পাতের দরও। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,211 দরে। দাম বেড়েছে ক্রুড অয়েলেরও। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $105.42 দরে, তবে বাড়তি কয়লার দাম। আন্তর্জাতিক বাজারে আরও খানিকটা কমেছে চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $12.57 দরে। আজ বিশ্ব বাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $635.75 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $455.75 দরে। বিশ্ব বাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,420 বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে ভোগান্তির মধ্যে ভিন্ন চিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চাহিদার বড় অংশ মেটানো হচ্ছে এখানে। তেল বা কয়লার মতো জ্বালানি ছাড়াই সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভরা গ্রীষ্মে দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন, অথচ মাথার উপর তপ্ত ঘন ঘন সূর্যেই রয়েছে বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা শালবাগান ইউনিয়নের মাছিপাড়া এলাকায় গড়ে উঠেছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রায় ৩৮,০০০ সোলার মডিউল ও ৯৪টি ইনভার্টারের সমন্বয়ে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ, যা পূরণ করছে স্থানীয় চাহিদা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য আমরা যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছি। পঞ্চগড়ের চাহিদার ৮০% থেকে ৯০% দিনের বেলায় পূরণ করে থাকি। কার্বন নিঃসরণ ছাড়াই বিদ্যুতের জায়গা থেকে সৌর বিদ্যুৎ প্ল্যান্টগুলো স্থাপন করে এক স্বয়ংসম্পূর্ণ অবস্থায় যাওয়া সম্ভব। ঘন ঘন লোডশেডিং এর ভোগান্তি না থাকায় স্থানীয়দের জীবনযাত্রায় এসেছে স্বস্তি, গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। পাশাপাশি কার্বন নিঃসরণ কম হওয়ায় পরিবেশ থাকছে সুরক্ষিত। সূর্যের আলোতে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি, এটাতে আমরা অনেক উপকৃত হচ্ছি। সোলার দিয়ে আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তার জন্য এখন আমরা তেঁতুলিয়াবাসী একটু শান্তিতে আছি। এই উৎপাদিত বিদ্যুৎটা আমাদের তেঁতুলিয়ার চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বাকিটা জমা পাঠায় দেয় আর কি। তেঁতুলিয়ায় চাহিদার সিংহভাগ সরবরাহ করা হয় সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকেই। এ ধরনের আরো প্রকল্প গড়ে তুললে দূর হবে বিদ্যুৎ সংকট, বলছেন সংশ্লিষ্টরা। সোলার পাওয়ার লিমিটেডের থেকে বিদ্যুৎ উৎপাদন হয় 7 থেকে 8 মেগাওয়াট, যেটা দিয়ে আমাদের চাহিদা প্রায় 70 থেকে 80% আমরা পূরণ করতে পারি, আর অবশিষ্ট চাহিদাটা আমরা আমাদের সিস্টেম থেকে পূরণ করতে পারি। জীবাশ্ম